এবার একটু ছাত্রলীগের প্রসঙ্গে আসি যে জনাব সাদ্দাম, ছাত্রলীগ এবছর বা আপনারা কিভাবে মানে ফিনান্সিয়াল ইয়ারটা ভাগ করেন, এবছর কত টাকা চাঁদা হিসাবে পেয়েছে, এইটার কি কোনো হিসাব আছে আপনার কাছে? প্রথমত আমি যেটি চেষ্টা করছিলাম আজকে আমাদের আলোচনার বিষয়, হ্যাঁ। আন্দোলন এবং আতাতের সঙ্গে আমার গাড়ির নাম্বারের সম্পর্কটি খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আমি কথা বলতে বলতেই ভাবছিলাম, কফি খাচ্ছিলাম, কফিটা কে দিয়ে গেছে, এটা রায়ের উৎস কি, এর সাথে সম্পর্ক আমার আসলে জানা নেই। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে ডয়েচে ভেলে কিংবা একজন উপস্থাপক, এটি কিন্তু আমাদের নির্ধারণ করার সুযোগ নাই যে আসলে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সদস্য সচিব কে, এবং আইনগতভাবে কিংবা তাদের যে গঠনতন্ত্র রয়েছে সেটি অনুযায়ী তিনি সদস্য সচিব না বহিষ্কৃত সদস্য সচিব, এই প্রশ্নটি কিন্তু রয়েছে। এটি কিন্তু আমাদের নির্ধারণ করে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আগের আলোচনায় আমরা তাকে সদস্য সচিব বলতে পারি কিনা, ঠিক আছে, এই প্রশ্নটি হ্যাঁ, ভ্যালিড এই প্রশ্ন, প্রশ্নটি এই প্রশ্নটি ভ্যালিড প্রশ্ন, রয়েছে। অনেকেই এই প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব নিশ্চয়ই জনাব নূর দিবেন। আমি একটু আপনি যদি অনুমতি দেন জনাব সাদ্দাম, আমি একটু সংযুক্তি বলি। আমি তরুণদের রাজনীতির ক্ষেত্রে, যেখানে আতাত আন্দোলনের রাজনীতির জায়গাটা আমি বলতে চাইছিলাম, সেইখানে ক্ষেত্রে আপনারা যেহেতু রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ, আমি আপনাদেরকেও প্রশ্নের মাধ্যমে আপনাদের জায়গাটা থেকে জবাবদিহি করতে চাইছিলাম, বা আপনাদের অনুমতি নিয়ে প্রশ্ন করছিলাম যে এই অর্থের উৎসগুলি আসলে কোথায়, কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে এই অর্থটা একটা খুব বড় ব্যাপার। আপনি আইনের ছাত্র, আপনি খুব ভালো করে জানেন জনাব সাদ্দাম। হ্যাঁ, অবশ্যই। এবং সে কারণে কিন্তু আজকে যে আর্থিক অসচ্ছতার বিষয়গুলো এসেছে, এবং মানি পাওয়ারের কথা নুরুল হক নূর বলছিল, 400 কোটি টাকা ডক্টর রেজা কিবরিয়া এই কথাগুলো বলেছে। এবং এই আর্থিক অসচ্ছতার বিষয় যদি বলি, তাহলে কিন্তু নুরুল হক নূরের বিরুদ্ধে আর্থিক অসচ্ছতার অভিযোগের বিষয়টা কিন্তু নতুন নয়, বারবার এই অভিযোগগুলো এসেছে। এবং যখনই আপনারা তুলেছেন সাদ্দাম, না, আমরা তুলিনি, আমি বলছি ডক্টর রেজা কিবরিয়া তুলেছে, এবং যুগ্ম আহ্বায়ক যারা রয়েছে তারা এর আগে তার প্রবাসে টাকা বিনিয়োগ করার বিষয় নিয়ে তুলেছে। এর আগে আপনি জানেন যে বর্তমানে যাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে রাশেদ খান নুরুল হক নূরের বিরুদ্ধে এর আগে অভিযোগ তুলেছিল, এবং সেই সময় পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটেছিল। সিলেটে বন্যা দুর্গতদের টাকা 30 লাখ টাকা সেটি কোথায় ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল। এবং সদস্য সচিব, প্রধান উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদ তৈরি করে প্রধান উপদেষ্টার পদ নিয়েছে, এবং তাদের দলীয় অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা আসতো না, ব্যক্তিগত চ্যানেলে নুরুল হক নূর সেই টাকাগুলো নিত এবং বিভিন্ন কাজে ব্যবহার করতো, এবং বলা হয়ে থাকে সেগুলো নিজের ব্যক্তিগত কাজে, এর সঙ্গে তার রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। আর এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, এটি একটি ছাত্র সংগঠন, এবং এটি স্বাভাবিকভাবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, আপনি যেহেতু গঠনতন্ত্রই পড়েছেন, সেখানে আমাদের চাঁদার একটি নির্ধারিত হার রয়েছে, এবং আমাদের কাউন্সিল যখন হয়, কাউন্সিলের সময় কিন্তু আমরা যেহেতু অনেক প্রত্যাশী থাকে এই বিভিন্ন পদের বিষয়ে, সেখান থেকে আমরা কাউন্সিল মনোনয়ন ফর্ম বিক্রি করে সেখান থেকে আমাদের কিছু টাকা রয়েছে। আমাদের রূপালী ব্যাংকে আমাদের একটি, জনতা ব্যাংকে আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে, এবং সেখানেও কিন্তু আমাদের টাকার পরিমাণ, একটি সুনির্দিষ্ট টাকার পরিমাণ সেটি রয়েছে। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের চাঁদার উপরে নির্ভরশীল থাকে, এবং শুভাকাঙ্ক্ষীরা যারা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছেও আমরা অনেক সময় এই বিষয়ে সহযোগিতা গ্রহণ করে থাকি। জনাব সাদ্দাম, আমি আপনাকে আপনার গঠনতন্ত্রটি প্রায় আপনার পুরোপুরি মানে মুখস্থের মতোই আছে, সেই জন্য আমি একটু আপনাকে গঠনতন্ত্রের চারই তো বোধহয় না, ছয় যেটি সাংগঠনিক কাঠামো, ছাত্রলীগ সাংগঠনিক দিক দিয়ে আপনি দেখেন এখানে অনেকগুলি কমিটি আছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আছে, সংসদ কমিটি আছে, জেলা কমিটি আছে, উপজেলা কমিটি আছে, থানা আছে, ইউনিয়ন আছে, ওয়ার্ড ও বিশ্ববিদ্যালয় শাখায় বিভক্তি ইউনিট আছে, মহাবিদ্যালয় শাখা, মাধ্যমিক বিদ্যালয় শাখা আছে, মহানগর উত্তর দক্ষিণ আছে, আপনি জানেন ঢাকা মেডিকেল কলেজ, এরকম অনেকগুলি শাখা আছে। আপনাদের গঠনতন্ত্রের 23 অনুযায়ী এটি ঠিক, প্রত্যেক সদস্য মাসে 20 টাকা করে চাঁদা দিবেন, অন্যরা 15 টাকা দিবেন, কেউ 10 টাকা দিবেন, 5 টাকা দিবেন, এভাবে চাঁদা দিবেন, 3 মাস চাঁদা বাকি থাকলে সেটা হবে। কিন্তু আপনি যদি 25 খেয়াল করেন, আপনি দেখবেন যে এখানে একটি তহবিল বলে একটি ব্যাপার আছে, যেটি হচ্ছে 25-এর খ, যেটি আপনাকে অ্যালাউ করে, আপনার সংগঠনকে অ্যালাউ করে চাঁদা, এককালীন অনুদান, সদস্যের চাঁদা, ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত বিভিন্ন পুস্তকাদির বিক্রয় অর্থ ইত্যাদি তহবিল সংগ্রহের ক্ষমতা প্রত্যেক শাখারই আছে। আমি সেখান থেকে জানতে চাইছিলাম আপনাদের প্রত্যেক শাখা যে এই চাঁদাগুলি গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে আঞ্চলিকভাবে, কারণ যে যেভাবে পারে সেটা করতে পারবে, সেটি কেন্দ্রীয়ভাবে আপনাদের জানায় কিনা, সেটির কোনো অডিট হয় কিনা, সেটির কোনো হিসাব আছে কিনা, এই বছর আপনারা কত টাকা চাঁদা পেয়েছেন? দেখুন, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে 20 লাখ টাকার মতো রয়েছে, এবং আমাদের যে এই টাকাগুলোর চিকিৎসা তহবিলের বিষয় কিন্তু আমাদের যে মূল তহবিল রয়েছে ছাত্রলীগ কর্মীদের চিকিৎসার সহায়তার বিষয়ে আমাদের গঠনতন্ত্রে সুস্পষ্ট উল্লেখ থাকে। এবং এইগুলো নয়, আমাদের কিন্তু ছাত্রলীগের বিভিন্ন প্রকাশনা থাকে, আমাদের আগস্টে যে প্রকাশনাটি হয় মাতৃভূমি, আমাদের গঠনতন্ত্র, আমাদের ঘোষণাপত্র, এগুলো কিন্তু আমাদের স্টল থেকে বিক্রয় করা হয়। আমাদের যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে আমাদের দলীয় পুস্তিকাগুলো আমরা প্রকাশ করি। এবং দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ তো 50 লাখ নেতাকর্মীর সংগঠন, এবং একই সঙ্গে কোটি শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন। সে কারণে আমাদের দলীয় কার্যালয় থেকে আমরা কিন্তু প্রকাশনাগুলো বিক্রয় করে আমরা যথেষ্ট টাকা আয় করি, সেটির মাধ্যমে আমাদের দলীয় কর্মকাণ্ড আমরা পরিচালনা করি। আমার কোনো অসুবিধা নাই, সেই যথেষ্ট টাকাটির একটি হিসাব আছে কিনা, একটি ফিগারেটিভ রূপ আছে কিনা, 5 টাকা 5 টাকা, এটি আপনার জানা আছে? প্রত্যেকটি হিসাব রয়েছে আমাদের
আমাদের নির্বাহী সভা হয় এবং সেখানে আমাদের অর্থ সম্পাদক সহ এবং সংশ্লিষ্ট কমিটি গঠন করে চেয়ারম্যানের মাধ্যমে সেই বিষয়গুলো বারবারই কত টাকা ব্যয় হচ্ছে সেগুলো রিসিভ সহ সার্বিক বিষয়ে আমাদের জবাবদিহিতার আওতায় রয়েছে। এখানে ছাত্রলীগের সভাপতি হিসেবে আমরা কত টাকা ব্যয় করছি, সাংগঠনিক ব্যয় করছি, সেটাও কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যে নিয়মিত মাসিক সভা রয়েছে সেটিটাকে আমাদের উপস্থাপন করতে হয়। কোনো থার্ড পার্টি অডিট হয়? স্বাভাবিকভাবে আমাদের বাৎসরিক ব্যয়ের ক্ষেত্রে আমরা যেটি করার চেষ্টা করি যে একটি নির্দিষ্ট সময় অন্তে, আমি যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের 2 বছরের সময়সীমা, 1 বছর পরে আমরা একটি হিসাব করি এবং সেটি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের মাধ্যমে গঠিত একটি টিম নিয়ে, এবং যখন কাউন্সিল হয় কাউন্সিলের পূর্বে আমাদের কিন্তু সম্পূর্ণ বাৎসরিক যে ব্যয় রয়েছে, কাউন্সিলের পূর্বে সমস্ত ধরনের বাৎসরিক ব্যয় সেগুলোর ভাউচার সহ সার্বিক বিষয়গুলো কাউন্সিলরদের কাছে উপস্থাপন করতে হয় এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের ব্যয়টি কাউন্সিল অধিবেশনের সময় চূড়ান্ত করা হয় এবং অনুমোদন পায়। জনাব সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। আমি এইবার একটু দ্রুত করে জানতে চাইছি জনাব নূর, যে অভিযোগ আসলে জনাব সাদ্দাম হোসেন তুললেন সেই অভিযোগটা কিন্তু অনেকটা এরকম, এবং আমাদের রিসার্চ টিমও কিন্তু এরকম অভিযোগ করছে, দলের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছতা নিয়ে যারাই কথা বলেছে তারা আপনার বৈরিতার শিকার হয়েছে। এর আগে সর্বসম্মত দায়িত্ব দেওয়া অর্থ সম্পাদককে আপনি সরিয়েছেন, বলা হচ্ছে নিজের অনুগত একজনকে সেই পদে বসিয়েছেন। এত ছোট পরিসরে যেই সংগঠনকে আপনি নিজেই অনেক ছোট বলছিলেন, কর্তৃত্ব সম্পদ নিয়ে এরকম স্বেচ্ছাচারিতা করার পরও সরকারের দুর্নীতি, আয় ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলা বা অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আপনি কতটা যৌক্তিক মনে করেন জনাব নূর? তো আপনার ডয়চে ভেলের একটা টিমকে পাঠান আমার দলের এই অর্থ বিষয়ে তথ্য নেওয়ার জন্য, পাবেন। আমি তো বলেছি আমাদের অর্থ কমিটি আছে, অডিট কমিটি আছে, কেন তারপর আমাকে আসলে ব্যক্তিগতভাবে এখানে বলছেন এই কথা ঠিক কিনা যে অর্থ সম্পাদককে আপনি সরিয়ে দিয়েছেন যেহেতু অর্থ নিয়ে প্রশ্ন? এখন না হলে রেজা কিবরিয়া দলে আপনার নাই, কিন্তু তিনি তো দলে ছিলেন সে সময়, তো তার এখতিয়ার, তিনি আহ্বায়ক, তার স্বাক্ষর ছাড়া আমি কি কোনো কাজ করতে পেরেছি? যা সিদ্ধান্ত হচ্ছে, মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে, রেজুলেশন আছে, আপনি খাতাগুলো চেক করতে বলেন, অনুমান নির্ভর কথা অনেক কিছু শুনে আপনি বলবেন না। আমি শুধু পুরনো প্রশ্নটাই শুধু করি, আমি শুধু পুরনো প্রশ্নটা সংযুক্ত করি জি, যে ডক্টর রেজা কিবরিয়া যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিল তখন কিন্তু তার সই নিয়ে প্রবাসী অধিকার পরিষদের কমিটি গঠন করা হয়েছে এবং সেখানেও আর্থিক বিষয়টি ডক্টর রেজা কিবরিয়া প্রবাসী অধিকার পরিষদ করতে ডক্টর রেজা কিবরিয়া সই লাগে না আসলে। কিন্তু ঘটনা হচ্ছে যে জনাব নূর, আমি এই প্রশ্নটি আগে একটু করতে চাই যে আপনি কি আসলে গণ অধিকার পরিষদের সদস্য সচিব? এটির একটু ব্যাখ্যা দেন, কারণ এটি আমাদের দর্শকরা এর কাছে ব্যাখ্যা চাইছেন, সাদ্দাম তো চাইলেনি, আর নিশ্চয়ই আপনি বলবেন। আপনার নিয়মতান্ত্রিক অনুযায়ী আমি দলের সদস্য সচিব, তবে আমাকে কিছু কথা বলতে হবে, আপনি 1 মিনিট সময় দিবেন। যে সাদ্দাম হোসেন গণ অধিকার, ছাত্র অধিকার, প্রবাসী অধিকার পরিষদ নিয়ে